কাদম্বরী কান্না থামিয়ে হঠাৎ ফুঁসে ওঠেন, আমার যাহাই হোক মেজদি, কিন্তু প্রাণ থাকতে আমি অসহায় নিরাপরাধ মেয়েটাকে তোমাদের প্রধান হলে বলি হতে দেব না। এই বিদ্রোহে যেন আগুনে ঘি পড়ে। জ্ঞানদা, নিপময়ী, সৌদামিনীর মুখ রাগে গনগনে। আঁচলে চাবির গোছা খুলে মেঝেতে ছুঁড়ে দিয়ে সৌদামিনী বললেন, ভালো, তবে আজ থেকে সংসারের ভার তুমিই নাও। আমাকে বেগার খাটার দায়িত্ব থেকে ভার মুক্ত করো নতুন বউ। মেয়েদের কলহের ঝনঝনানির সঙ্গে তাল মিলিয়ে রূপোর কারুকাজ করা চাবিটি ঝমঝম শব্দে মেঝের উপর আছড়ে পড়ল। কিছুক্ষণ নৈশব্দের পর জ্ঞানদা বললেন, তাহলে বাবা মশাইয়ের কাছে চিঠি লেখা হোক, তিনি ঠিক করুন রূপার ভবিষ্যৎ। তিনি রাখলে রাখবেন, না রাখলে যা বলবেন তাই হবে। আর চাবিরা? সৌদামিনী জিজ্ঞেস করেন। সংসারের হাল কে ধরবে? সংকটকালে জ্ঞানদাই সিদ্ধান্ত নেন। চাবিটা মেঝে থেকে কুড়িয়ে আবার সৌদামিনীর আঁচলে বেঁধে দিয়ে বলেন, ছোট্ট ছোট্ট বিষয়ে মাথা গরম করতে নেই বড় ঠাকুরজি, তোমার এই আঁচলেই চাবিটা ভালো মানায়। কাদম্বরীর মনে হয় চারদিকে সবাই তার বিরুদ্ধে, তাকে নিয়েই এত অশান্তি। তিনি তো কিছুই চাননি, শুধু নিরপরাধকে বাঁচাতে চেয়েছেন। অশ্রু চেপে একা একাই তেতলার নির্জন কোণের দিকে পা বাড়ান তিনি। স্বর্ণ তার 2.5 বছরের ফুটফুটে মেয়ে উর্মিলাকে কোলে করে দৌড়ে আসেন তার দিকে। কাদম্বরীর কোলে মেয়েটাকে তুলে দিয়ে বলেন, নতুন বৌঠান, আজ থেকে উর্মিলা তোমার মেয়ে, তোমার কাছেই থাকবে। উর্মিলার দেব শিশুর মতো হাসিতে বারান্দার কলহ তিক্ত আসরটা যেন আলো হয়ে যায়। তাকে কোলে চেপে চুমুই চুমুই ভরিয়ে দিলেন কাদম্বরী। চোখে তখন খুশির অশ্রু। দীপ নির্বাণ। পৃথিবীর সেই বিরল সৌভাগ্যবতীদের একজন স্বর্ণকুমারী, যার লেখিকা হওয়ার পথে গোলাপের পাপড়ি বিছিয়ে দিয়েছেন তার স্বামী। ছেলে মেয়েদের দেখাশোনায় বা সংসারের কাজে আটকে স্ত্রীর লেখাপড়ায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে কড়া নজর জানকীনাথের। 3 ছেলে মেয়ে জ্যোৎস্নানাথ, হিরণময়ী ও সরলাকে নিয়ে প্রথমে শেয়ালদার বৈঠকখানা রোডে বাসা বেঁধেছিলেন জানকী ও স্বর্ণকুমারী। বাচ্চাদের দেখার দায়িত্ব দাসীদের। এ ব্যাপারে স্বর্ণ মায়ের চেয়েও উদাসীন। রোজ বিকেলে হাত মুখ ধুইয়ে পরিষ্কার জামা পরিয়ে শিয়ালদা স্টেশনে বেড়াতে নিয়ে যায় দাসীরা। দাসীর সঙ্গী দারোয়ান দাঁড়িয়ে থাকা বগিতে বাচ্চাদের বসিয়ে রেখে যুবতী দাসীর সঙ্গে একটু রসের কথাবার্তা বলে। ওই বিকেলের লোভনীয় অবসরটুকুর জন্য বাচ্চাদের মতো রোজই দাসী চাকরেরাও মুখিয়ে থাকে। কিন্তু একদিন বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থাকা বগি শাটিং করার জন্য হঠাৎ চলতে শুরু করলো। সরলা কেঁদে উঠে বলে, এ কি গাড়ি চলছে, কোথায় যাচ্ছে? দাসীও ভয়ে চিৎকার করে উঠলে দারোয়ান তার বীরত্ব দেখিয়ে বগির সঙ্গে সঙ্গে হাত নেড়ে হাঁটতে লাগলো। 2 মিনিটের মধ্যেই অবশ্য গাড়ি থেমে গেল। ছেলে মেয়েদের এসব অ্যাডভেঞ্চারের কাহিনী স্বর্ণ বা জানকী কখনো জানতে পারেন না। তবে বাচ্চা জন্মানোর পর জানকীর বাবা মশাই আর রাগ করে থাকতে পারেননি। মাঝে মাঝেই তিনি এসে নাতি নাতনিকে আদর করে যান। বাচ্চারাও সেই স্নেহ স্পর্শটির জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কিছুদিন পর স্বর্ণ ও জানকী শিমলে পাড়ায় মিনার্ভা থিয়েটারের পাশের গলিতে একটি দোতলা বাড়িতে উঠে এলেন। সেখানে 4 বছরের সরলা একদিন খেলতে খেলতে ছাদের মার্বেল সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে রক্তারক্তি কাণ্ড বাঁধালো। সামনের 2টি দাঁত ভেঙে মেঝেতে গড়াগড়ি। দাসীটি নিজেকে নির্দোষ দেখানোর জন্য সরলাকে এমন বকতে লাগলো যে সে ভয়ে কাঁদতেও পারল না।
একে অসহ্য ব্যথা, তার উপর দিদি হিরণময়ী বলল, তোর দাঁত ভেঙেছে, চিরকাল ফোকলা থাকবি। দাসীরা আবার আরো ভয়ঙ্কর কথা বলল, সারলা দিদির বিয়ে হবে না, বর এসে ফোকলা দাঁত দেখে ফিরে যাবে। অনেক শোরগোলের পর জানকীনাথ নেমে এসে ওষুধ লাগিয়ে দিলেন, কিন্তু তপস্যারত স্বর্ণকুমারীর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তার ধারণা, আতুপুতু না করলেই বাচ্চারা স্বাবলম্বী হবে। বাঙালি মায়েরা বাচ্চা মানুষ করতে গিয়ে যেভাবে নিজের জীবন বিসর্জন দেয়, সেটা তার একেবারেই পছন্দ নয়। মাতৃত্ব নিয়ে জ্ঞানদার বিচার প্রিয় ঠাকুরঝির থেকে একদমই আলাদা। বোম্বাই প্রবাসে প্রায়ই এ নিয়ে তর্ক বেঁধে যেত ননদ ভাজে। স্বর্ণর মতে মাতৃত্ব একটি অনিবার্য জৈবিক ঘটনা, তা নিয়ে বেশি মাতামাতি করলে মেয়েদের লেখাপড়া করা সম্ভব না। জ্ঞানদা কিন্তু মনে করেন মেয়েদের প্রগতির পথে মাতৃত্ব কোনো বাধা হবে না, বরং যে সন্তানদের তিনি স্বেচ্ছায় পৃথিবীতে এনেছেন, অগ্রগতির পথে তাদের পেছনে ফেলে নয়, বরং সঙ্গে নিয়েই এগোতে হবে। এখন স্বর্ণকুমারী সিমলের বাড়ি ছেড়ে জোড়াসাঁকোয় আছেন। জানকীনাথ ব্যারিস্টারি পড়তে গেছেন বিলেতে। বাইরের দিকের তেতলায় জ্যোতিদাদার ঘরের পাশেই স্বর্ণ শোবার ঘর, একেবারে যাকে বলে নিজস্ব কুঠুরি। এখানে সারা দিন তিনি লেখেন, পড়েন, ভারতী সম্পাদনায় সাহায্য করেন নতুন বৌঠান ও জ্যোতিদাদাকে। এই ঘর সরস্বতীর আপন দুনিয়া। বাচ্চারা থাকে অনেক দূরে, ভেতরে মহলের তেতলায় দাসীদের সঙ্গে। দিনান্তে একবারও তাদের সঙ্গে দেখা হয় না বহুদিন। মায়ের সঙ্গ না পেলেও জোড়াসাঁকো বাড়ির বিশালত্ব, মাস্টার পণ্ডিত, দাস দাসী, ভাই বোনেদের সঙ্গে মেলামেশা, চলাফেরার মধ্যে দিব্যি দিন কেটে যায় সরলা, হিরণময়ী, জ্যোৎস্নানাথের। অন্য বাচ্চাদের সঙ্গে একটু পার্থক্য ছিল যে, ঝি চাকর থাকলেও তারা মাঝে মাঝে মা বাবার সংসর্গ পেত, কিন্তু স্বর্ণ শিশুরা একেবারে তাদের হাতেই সমর্পিত। তিনজনের তিনটি আলাদা দাসী। তারা যে যার ভাগের বাচ্চার জন্য ভালো খাবারটুকু জোগাড় করার চেষ্টা করে, নাওয়া ধোয়া পরিচ্ছন্নতা দেখে। তবে স্বভাব অনুযায়ী দেখাশোনার তারতম্য হয়তো বটেই। সরলার মঙ্গলা দাসী হিন্দুস্তানি গয়লানি, গায়ের রং যেমন ঘোর কালো, তেমনি তার মেজাজ। দেখভাল করে বটে, তবে তার কথার এক চুল এদিক ওদিক করলেই মেরে সরলার ফর্সা চামড়া লাল করে দেয়। তখন তার মার প্রতি খুব অভিমান হয়। সরলার আগের বাড়ির জাদুদাই স্নেহের টানে মাঝে মাঝেই দেখতে আসে, হাতের ঠোঙায় কিছু মিছু খাবার নিয়ে। বড় স্নেহপ্রবণ, আদরে চুমুতে ফুরিয়ে দেয় এলেই। কিন্তু তাকে দেখলেই ভাই বোনেরা বড্ড হাসি ঠাট্টা করে বলে সরলার লজ্জা করে। ওদিকে সতীশ পণ্ডিতের কাছে পড়তে বসেও আর এক প্রস্থ মার খেতে হয় বালক বালিকাদের। তিনি বাড়িতেই থাকতেন, ফলে পাঠশালার বাইরেও যখন তখন তার রুলের বাড়ি গায়ে পড়ার সম্ভাবনাও সামলে চলতে হয় বাচ্চাদের। সকালে উঠে দুধ খেয়েই বাইরের পড়ার ঘরে তার কাছে আসতে হয়। তিনি প্রথমেই দেখেন দাঁত ঠিকমতো মাজা হয়েছে কিনা, না হলেই রুলের গুঁতো। সরলা হিরণময়ের স্কুলে যাতায়াত শুরু হয়েছে। স্কুল থেকে ফিরেই শশী পণ্ডিতের কাছে সংস্কৃত পড়া, তারপরেই চলে আসেন গানের মাস্টারমশাই ভীমবাবু। বড় মেয়ে হিরণময়ীর গুণপনা নিয়ে খুশি ছিলেন স্বর্ণকুমারী। এবার রাজা সৌরীন্দ্রমোহন ঠাকুরের স্কুল থেকে আসা ভীমবাবু যখন সরলার গানের গলা নিয়ে ভালো রিপোর্ট দিলেন, সেই প্রথম মেজ মেয়ের দিকে ভালো করে নজর পড়ল তাঁর। শরৎকুমারীর মেয়ে সুপ্রভা বিশেষ পড়াশোনার ধার ধারে না, কিন্তু উপস্থিত বুদ্ধির জোরে সে বালিকা মহলের নেত্রী। সরলার গান প্র্যাকটিসের সময় বেড়ে যাচ্ছে দেখে সে সরলাকে উদ্ধার করার একটা উপায় বলল। অতক্ষণ ধরে প্র্যাকটিস করতে যদি ভালো না লাগে, দরকার কি করার? সরলা ভয় পেয়ে যায়। সে কি করে হবে? প্র্যাকটিস না করে তো উপায় নেই। আছে বই কি, অকুত ভয় সুপ্রভা বলে।
ওই সময় ঘড়ির কাঁটাটা রোজ একবার করে এগিয়ে দিলেই হবে। ওরে বাবা, সে আমি পারবো না। সরলা শিউরে ওঠে এই প্রস্তাবে। সুপ্রভা বলে, ঠিক আছে, আমি করে দিচ্ছি। একটি চেয়ারের উপর উঠে ঘড়ির কাঁটা 20 মিনিট এগিয়ে দিয়ে সে চলে যায়। কিছুক্ষণ পরে স্বর্ণ এসে কিছু একটা সন্দেহ করলেন। সরলা ঘড়িতে হাত পাবে না, কিন্তু সুপ্রভাকে এ ঘরে ঘুরঘুর করতে দেখেছেন তিনি। বুঝে নিলেন সবটাই, কিন্তু দিদির মেয়েকে তো শাসন করা যায় না, আর আসল দোষ তো সরলার। স্বর্ণ ঠিক করলেন চড় মেরে শাসন করবেন সরলাকে, কিন্তু ঘরে অন্য সকলে আছে, তাদের সামনে চড় মারা স্বর্ণর বিচারে অশোভন। তাদের ঘর থেকে চলে যেতে বলে তারপর একটি কোমল চপেটাঘাতে শাস্তি দিলেন মেয়েকে। কিন্তু মঙ্গলার 82 শিক্ষার চড়ের কাছে মায়ের এই চড় তো আদর মাত্র। লোকের সামনে মারলে বালিকার আত্মমর্যাদায় লাগবে। স্বর্ণর এই সংবেদনশীলতায় সরলার বালিকা মনে যেন আলোর ছোঁয়া লাগে। শাস্তি পেয়ে সরলা এত খুশি কেন তা বুঝতে পারলেন না স্বর্ণ, কিন্তু তারপর থেকে গানের তালিমটা কমিয়ে দিলেন আধ ঘন্টা। হেমেন আর নিপময়ীর সন্তানরা ঠাকুর বাড়িতে আর এক রকম কড়া শাসনে থাকে, বাবা মায়ের শাসন। অন্য বাচ্চাদের সঙ্গে মেশার হুকুম নেই তাদের। নিজেদের মহলে গান ও পড়ার নিয়ম নিগড়ে একদম বাঁধা। একটু বিচ্যুত হলেই হেমেন তাদের উত্তম মধ্যম লাগান। স্বর্ণ ছোট মেয়েকে অবশ্য এসব কঠিন নিয়ম স্পর্শ করে না। তাকে নিয়ে সারাক্ষণই মেতে থাকেন কাদম্বরী। তার নিঃসন্তান মাতৃহৃদয়ের সব স্নেহ মমতা দখল করে রয়েছে উর্মিলা। শুধু সে যখন থেকে স্কুলে ভর্তি হয়েছে, সরলা হিরণময়ীর সঙ্গে এক পালকিতে যাওয়ার সুবাদে 3 বোনের মেলামেশা হচ্ছে কিছুটা। জানকীনাথ এখন প্রবাসে। স্বর্ণ এই পুরো সময়টা সরস্বতী সেবায় ব্যয় করবেন ঠিক করেছেন। মেয়েরা লিখতে পারে না, এই বদনাম ঘোচাতেই হবে তাকে। এতদিন ধরে লিখে সবে শেষ করেছেন তার প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ। টডের রাজস্থানী কাহিনী, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, ঠাকুরবাড়ির ছেলে মেয়েদের খুব প্রিয় বই। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার প্রভাবে স্বর্ণ লিখতে চেয়েছেন ঘটনাবহুল একটি ঐতিহাসিক কাহিনী।